কমলিনী চলো, যেখানে তোমার সম্মান নেই সেখানে আমিও থাকবো না। অনন্যাকে উচিত শিক্ষা দিয়ে পুজোর মণ্ডপ থেকে চলে গেল নতুন। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা কমলিনীকে নিয়ে নানা কুরুচি কথা বলে। তখনই নতুন বলে ওঠে, বৌদি তুমি তো ইনভাইট করতে এসেছো, ইনভাইট করো না, এত কথা কেন বলছো? অনন্যা তখন নতুনকে বলে, কেন বৌদি হিসাবে কি আমি এতটুকু বলতে পারি না? কমলিনী তো এখন আমার যা, আর যা হিসাবে তো আমি এতটুকু কথা বলতেই পারি। কমলিনী এখনও আমাদের বাড়িতে গেল না, সে এই বাড়িতেই রয়ে গেল, তার পুরনো স্বামীর বাড়ি, এখানে সে থেকে যাবে। নতুন তখন বলে, অনন্যা বৌদি তোমাকে না সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আমরা হ্যাপি আছি, আমরা যেখানেই থাকি না কেন, তোমাদেরকে আমরা ডিস্টার্ব করতে কেন যাব? তখনই অনন্যা বলে, দেখো একটা কথা বলছি নতুন, কিছু মনে করো না, তুমি কিন্তু যে সিদ্ধান্তটা নিয়েছো এটার জন্য কিন্তু একদিন তুমি পস্তাবে। আমি কিন্তু তোমাকে বলে দিলাম, তুমি লিখে রাখো, তুমি একজন মেয়েকে বিয়ে করেছো যার তিনটে বড় বড় ছেলে মেয়ে রয়েছে, তাকে সুখ দিতে দিতে দেখবে তুমি এক সময় তাদের কাছে নিঃস্ব হয়ে গিয়েছো, একদম হারিয়ে যাবে। সেদিন কিন্তু আমার কথাটা তুমি মনে রেখো। দেখো আমার কথায় তুমি কিছু মনে করো না, আমি যেটা বাস্তবসম্মত কথা সেটাই বলছি। এখন কমলিনীর কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, এখন তোমারও বয়স রয়েছে, কিন্তু কমলিনীকে দেখে রাখবে তুমি নাকি তোমাকেই রাখবে দেখে, সেটাই আমি বুঝতে পারছি না। নতুন তখন বলে, তুমি না আমাদেরকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করো না, আমাদের চিন্তা আমাদেরকে করতে দাও। তুমি যে কথাগুলো বলছো না, এই দিনটা আমাকে দেখতে হবে না, আশা করি এমনটা হবে না। এদিকে তখনই আবার অনন্যা কমলিনীর দিকে তাকিয়ে বলে, কমলিনীকে বলে, একটা বারের জন্য তো তুমি গেলে না, তোমার শ্বশুর বাড়ি বলে কথা, আমি এখন তোমার যা, একবার কি চিন্তা হলো না আমাদের বাড়িতে যাওয়া? আমাদের বাড়ির তো মনের অবস্থা ভালো নেই, তার মধ্যে একটা পুজোর আয়োজন করেছি, সব কিছু আমাকে একাই সামলাতে হয়। কমলিনী তখন বলে, অনন্যা বৌদি তুমি তো সবটাই জানো, তারপর আমি বলেছিলাম যে অনন্যা বৌদিকে একবার দেখে আসি, বাড়িতে একটু ঘুরে আসি, কিন্তু উনি তো সময় বের করতে পারছিল না। তখনই অনন্যা বলে, কি ব্যাপার নতুন, তুমি কি আসলে সময় বের করতে পারছিলে না? আমাদের জন্য তোমাদের এতটুকু সময় নেই? বাহ দারুণ। কমলিনী আমি নতুনের কথা বাদই দিলাম, কিন্তু তুমি তো আমাদের বাড়ি চিনো, তুমি তো চাইলে আমাদের কাছে যেতেই পারতে, কই তুমি তো গেলে না। যাই হোক এত কথা বলতে পারবো না, এখন আমি আসছি, সব কিছু আমাকে একাই সামলাতে হবে, বাড়িতে তো আর কেউ নেই, সব কিছু তো আমাকেই দেখাশোনা করতে হবে। এদিকে নতুন তখনই আবার অনন্যাকে প্রশ্ন করে, দাদা কেমন আছে? অনন্যা তখন বলে, তোমার দাদা কেমন আছে সেটা তুমি গিয়ে দেখলেই পারো। নতুন তখন বলে, তোমার মুখ থেকে একটু শুনতে চাইলাম আর কি, আমি তো এমনিতেই দাদার সঙ্গে যোগাযোগ রাখি, আমাদের দুই দাদার মধ্যে না ভালো বন্ডিং আছে, সম্পর্ক রয়েছে। কমলিনী অনন্যাকে বলে, একটু বসো না, চা খেয়ে যাও। অনন্যা তখন বলে, না আজকে আর চা খাবো না, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে, সকলকে আমাকে নিমন্ত্রণ করতে হবে, তো আমার একার হাতের কাজ। আর একটা কথা, আই এম এক্সট্রিমলি সরি, তোমাদের পার্সোনাল স্পেসে না আমি চলে আসলাম আর কি, দিন দুপুরে তোমরা এত কাছাকাছি আসলে আমি আসলে কল্পনা করিনি যে বৃদ্ধ বয়সে এসেও তোমাদের মনে এরকম রং লেগে থাকবে, এটা আমি আসলে না বুঝতে পারিনি। এই বয়সে এসে যে তোমাদের ভীমরতি ধরবে এটা আমার জানা ছিল না। কমলিনী বলে, অনন্যা বৌদি মুখ সামলে কথা বলো। তখনই নতুন বলে, কমলিনী সব কথার উত্তর দিতে নেই, ওনাকে একটু এগিয়ে দিয়ে আসো, উল্টাপাল্টা কথা বলবে আর তুমি উত্তর দিবে, এটার কোনো মানে হয় না। আসলে আমাদের সুখগুলো কারো সহ্য হচ্ছে না। অনন্যা বৌদি খুঁচিয়ে খুঁচিয়ে আমাদেরকে কথা বলার চেষ্টা করছে, যাও ওকে একটু এগিয়ে দিয়ে আসো। কমলিনী তখন অনন্যাকে এগিয়ে দিয়ে আসে। নতুন এবং কমলিনী দুজনে অনন্যার উপর ভীষণ রকম রেগেছিল, কোনোভাবেই রাগ কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, নতুন দাঁড়িয়ে থাকে। অন্যদিকে অয়নদীপ অসুস্থ হওয়ার নাটক শুরু করে দেয়, আর তখনই কুর্চি অয়নদীপের কাছে আসে। অয়নদীপ তখন বলে, ডাবলু ব্যথাটা আস্তে আস্তে কমছে রে, একটু একটু মনে হয় স্বস্তি পাচ্ছি। তখনই আবার সুলক্ষণা বলে ওঠে, এ কি বাবা, আপনি আসলে সুস্থ হয়ে গিয়েছেন? এত তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে গেল? হবে না, আরও ব্যথা বাড়বে, আপনি এভাবে ভেঙে পড়বেন না। তখনই কুর্চি বলে, কি ব্যাপার সুলক্ষণা, কি হচ্ছে? তুমি বলছো সুস্থ হয়নি, ব্যথা আরও বাড়বে, আর ও বলছে সুস্থ হয়ে গিয়েছে, ব্যথা কমে গিয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। তখনই সুলক্ষণা বলে, না মা, আসলে বাবা বুঝতে পারছে না কোন জায়গায় ব্যথা, তো কত জায়গায় ব্যথা করে। ডাবলু তখন বলে, বাবা তোমার কি আসলে শরীরটা সুস্থ হয়ে গিয়েছে? তখনই আবার অয়নদীপ বলে, না রে এখনও সুস্থ হয়নি, আমি তো এমনিই বলেছিলাম। কুর্চি তখন উঠে দাঁড়িয়ে তখন ডাবলুকে বলে, ডাবলু শোন, তোকে একটা কথা বলছি, তুই তো ছেলে তাই না, তুই তো আমাকে বলেছিলি তোর বাবাকে ডাক্তার দেখাবি, তাহলে তুই এখানে বসে রয়েছিস কেন? যা ডক্টরকে নিয়ে আয়, তোর বাবাকে একটু ট্রিটমেন্ট করুক। তখন এবার ডাবলু বলে, না আমি যেতে পারবো না এখন বাবাকে নিয়ে, বাবা তো অসুস্থ, বাবা তো যেতে পারবে না, আমি বরং নিয়ে কিছু একটা ওষুধ নিয়ে আসি, ওষুধটা খেতে হবে। তখন এবার অয়নদীপ বলে, ওষুধ এনে লাভ কি, আমি তো নিজের হাতে ওষুধ খেতে পারি না রে, কে আমাকে ওষুধ খাইয়ে দিবে, কে আমাকে সেবা যত্ন করবে? তখনই কুর্চি বলে, তোমাদের এরকম অবস্থা দেখে না আমার ভালো লাগছে না, বুঝতে পারলে তো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ওই বাড়িতে যাব না, তোমার সেবা যত্নই করব। তখন এবার অয়নদীপ বলে, এ কি, তোমার বৌদি অপেক্ষা করে রয়েছে? তখনই আবার ডাবলুকে কুর্চি বলে, যাও ব্যাগগুলো নিয়ে যাও,
কুর্চি তখন অয়নদীপের দিকে তাকিয়ে বলে, আমি আমি তোমার সেবা করবো আগে, তারপর বাড়ির সকলের। ডাবলু তখন বলে, ভেবে কথা বলছো তো? কুর্চি তখন বলে, হ্যাঁ ভেবেই কথা বলছি। অয়নদীপ বলে, তোরা যা, আমি একটু ঘুমাই। এই বলেই তখন অয়নদীপ কুর্চির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে যে মিঠি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আজকে বাসটা মিস করে ফেলেছে। হেঁটে হেঁটে তাকে ইন্টারভিউতে যেতে হবে। কিছুক্ষণ পরে কৃষাণু সেখানে চলে আসে গাড়ি নিয়ে, আর তখনই কৃষাণু গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নামার পর মিঠি তো অবাক হয়ে কৃষাণুর দিকে তাকিয়ে বলে, এ কি, তুমি এখানে কি করছো? তুমি কি আমাকে ফলো করছো নাকি? তখনই কৃষাণু বলে, আরে না, তোমাকে আমি কেন ফলো করতে যাব? আমার একটু কাজ আছে, ওই হসপিটাল থেকে আমি আবার একটু কাজে বের হচ্ছিলাম আর কি। তাই আমার হাতে এখন যথেষ্ট সময় আছে, যেহেতু সময় আছে তোমাকে একটু পৌঁছে দিতে পারবো। তুমি যদি কিছু মনে না করো তুমি আমার সঙ্গে আসতে পারো, আমি তোমাকে পৌঁছে দিব। তখনই মিঠি বলে, তার আর দরকার নেই, তুমি কেন আমাকে পৌঁছে দিবে? হ্যাঁ, তোমার সম্পর্ক হলো আমার নতুন কাকুর সঙ্গে, আমার সঙ্গে তো আর কোনো সম্পর্ক নেই। আমাকে না কোনোভাবে উল্টাপাল্টা কোনো কিছু বোঝানোর চেষ্টা করো না। কৃষাণু তখন বলে, স্যারের সঙ্গে সম্পর্ক আছে, তোমার সঙ্গে সম্পর্ক হতে কতক্ষণ লাগবে বলো তো? মানুষের জীবনে কখন কি হয়ে যায় তা কি আর বলা যায়? তাই আমি তোমাকে বলছি তুমি প্লিজ চলে আসো। আর তুমি কোথায় যাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারছি না। হেঁটে হেঁটে যাচ্ছ? মিঠি তখন বলে, আমি যেখানে যাচ্ছি তোমাকে কেন বলবো? কৃষাণু বলে, না বললে একটু ভালো হয় আর কি। তখনই মিঠি বলে, আমি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কৃষাণু বলে, তোমার না আগে একটা বয়ফ্রেন্ড ছিল, সে নাকি চলে গেল, তা এটা কি সঠিক নাকি? মিঠি তখন বলে, তুমি আমার পার্সোনাল বিষয়ে কোনো কথা বলবে না। তুমি এত কিছু কি করে জানলে? তখনই কৃষাণু বলে, জানতে হয়, যে ভবিষ্যৎ বউ হবে তার ব্যাপারে জানতে হয়। মিঠি তখন বলে, কি বললে তুমি? কৃষাণু বলে, না মানে ওই আর কি বললাম আর কি, আসলে তোমার বাড়ির লোকের কাছ থেকে আমি শুনেছি, আর তার থেকে আমি বললাম আর কি। এখন নতুন কোনো বয়ফ্রেন্ড জুটিয়েছো, তাকেও তো একটু দেখতে হবে সে মানুষটা কেমন, তাই আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না। কৃষাণু মিঠিকে বলে, এখনও কিন্তু উত্তরটা পেলাম না, তুমি আসলে যাচ্ছটা কোথায়, আমাকে কি বলা যাবে? না বললে আবার কিছু যায় আসে না। মিঠি তখন বলে, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, আর কিছু জানার আছে, এখন সরো, আমাকে যেতে হবে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। তখনই আবার কৃষাণু বলে, সময় তো আমি তোমার বাঁচাতে চাই, এই জন্যই তোমাকে বলেছি। আমি বুঝতে পারছি তুমি বাস পাওনি, আর এখন তোমার কাছে টাকাও নেই যে তুমি একটা ওভার বা কোনো কিছু ভাড়া করে যাবে, আর আমি তো জানি সবটাই। মিঠি তখন বলে, তুমি আমার সম্পর্কে এত কিছু কি করে জানো? তোমাকে কে খবর দিয়েছে? তোমাকে কে বলেছে এখানে আসতে? কৃষাণু বলেছে, হ্যাঁ বলেছে একজন, আমার স্বতন্ত্র আসলে উনি নাকি একটা ইভেন্টে যাবে, অর্থাৎ একটা পুজোর অনুষ্ঠানে, আমাকেও ইনভাইট করেছে। আমি বললাম কে কে যাবে, তখন তোমার নামও বললো, তুমি নাকি আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছ। আর আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম যে তুমি হেঁটে হেঁটে কোথাও একটা যাচ্ছ, তাই আমি বললাম আর কি, চলো না আমার সঙ্গে গেলে কি এমন হয়ে যাবে? তখন আবার মিঠি বলে, এই শোনো, তুমি আমার সঙ্গে এই রাস্তার মধ্যে অসভ্যতা আমি করবে না, নতুন কাকুকে গিয়ে সবটাই বলে দিব তুমি কিন্তু আমার সঙ্গে ফ্লার্ট করছো। এদিকে তখন কৃষ্ণ বলে, তোমার নতুন কাকু এই কথাগুলো বিশ্বাস করবে না, আমি তো তার ছাত্র, আমাকে খুব ভালো করে জানে, আর আমাকেই তো সেজন্য পাঠিয়েছে। মিঠি তখন বলে, ও নতুন কাকু আমার কথা বিশ্বাস করবে না, তোমার কথা বিশ্বাস করবে? আমি যদি নতুন কাকুকে গিয়ে বলি না, তোমাকে আর ওই বাড়িতে ঢুকতেই দিবে না। তখন আবার কিষাণু বলে, এমনটাও হতে পারে আমাকে ফুলের মালা দিয়ে ওই বাড়িতে প্রবেশ করাবে, সেটাও তো হতে পারে। কত রকম যে ট্রিক্স আছে, তুমি কি আর সেটা জানো? মিঠি তখন বলে, বইয়ে গিয়েছে তোমাকে ফুলের মালা দিয়ে স্বাগতম জানিয়ে আবার আমাদের বাড়িতে নিয়ে যাবে। কিষাণু বলে, তাহলে তুমি দেখতে থাকো, পরবর্তীতে কি হয় বলা তো যায় না, কখন কি হয়ে যায়। তখনই মিঠি বলে, তুমি কেন আমার এত দায়িত্ব নিতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো বললাম আমি যেতে পারবো। কৃষাণু বলে, এতটা রাগ করলে কি করে হয়, আর মাত্র কিছুক্ষণ সময় বাকি রয়েছে, ইন্টারভিউটা তো মিস করবে। আমি শুনেছি তুমি নাকি বিদেশও যেতে চাচ্ছ, কিন্তু তোমার স্বতন্ত্র অর্থাৎ আমার স্বতন্ত্র স্যার নাকি বিয়ে দিতে তোমাকে উঠে পড়ে লেগেছে। তা আমি যদি তোমার ফিয়ন্সি হয়ে, খারাপ হবে না আর কি, তুমি দেখতে শুনতে একটু ভালোই আছো। হ্যাঁ শোনো, এত কথা বলতে হবে না, তুমি এখন আমার সঙ্গে চলো, আমি তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবো। আর কোনো কথা আছে? মিঠি তখন বলে, দেখো তুমি কিন্তু অনেকক্ষণ যাবৎ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো, এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না। তখন এবার কিষাণু বলে, সবার সঙ্গে তো আর এই ব্যবহারটা করি না, তোমার সঙ্গেই করি। তুমি এতটা রেগে যাচ্ছ কেন? আসলে না, তুমি আসলে ম্যানারটাই ভালো করে শিখতে পারোনি, আমার স্বতন্ত্র স্যার তোমাকে শেখাতে পারিনি। তবে হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই ম্যানার্স শেখাবো। হ্যাঁ, তুমি এটা নিয়ে চিন্তা করো না, চলো এখন আপাতত গাড়িতে ওঠো। রাস্তার মধ্যে এত কথা বললে গাড়ির ভেতরে কথাগুলো কি করে বলবো বলো তো, চলো না চলো। মিঠি তখন বলে, দেখো আমাকে তুমি জোরাজুরি করো না, আমি আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কৃষাণু বলে, আমার স্বতন্ত্র স্যারের আদেশ, তোমাকে নিয়ে যেতেই হবে। আমাকে আমাকে বলেছে তোমাকে যেন আমি পৌঁছে দিয়ে আসি, আবার যেন নিয়ে আসি, একসঙ্গেই তো আমরা পুজোর অনুষ্ঠানে যাব। মিঠি তখন বলে, তোমাকে না আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না, আমার যাওয়া আমি যেতে পারবো, তোমার যাওয়ার হলে তুমি যেতে পারো। তখনই কৃষাণু বলে, শোনো,
আর কোনো কথা বলবে না, আমি কিন্তু এখন কিন্তু ভীষণ রকম রেগে যাব। মিঠি তখন বলে, শোনো, শুধুমাত্র নতুন কাকু বলেছে বলেই আমি তোমার সঙ্গে যাচ্ছি, তা না হলে কিন্তু যেতাম না। এই বলেই তখন কৃষাণু দরজাটা খুলে দেয়, আর তখনই মিঠি গাড়ির ভিতর প্রবেশ করে। এত জোরে একটা ধাক্কা দেয় দরজাটা। কৃষাণু বলে, আরে এত জোরে ধাক্কা দিও না, গরিব মানুষ, একটা গাড়ি কিনেছি, গরিব ডাক্তার। শোনো, আমি যদি তোমার ফিয়ন্সি হই না, তাহলে এই বিষয়টা খারাপ হবে না, জানো তো। মিঠি তখন বলে, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। কৃষাণু বলে, তোমার সঙ্গে একটু বেশি বাড়াবাড়ি করতে না আমার ভীষণ রকম ভালো লাগে। মিঠি তখন বলে, আমার এখন সময় নষ্ট হচ্ছে না, এখন এতক্ষণ ধরে কথা বলছো, চলো আমাকে যেতে হবে। কৃষাণু তখন বলে, আমাকে ড্রাইভারের মতো এতটা ট্রিট করছো কেন? আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে কমলিনী তার পরিবার নিয়ে অনন্যার বাড়িতে আসে লক্ষ্মী পুজো করার জন্য। তখনই কমলিনী বলে, আমি কি একটু সিন্নিটা বেরিয়ে দেবো? সেখানে থাকা সকল মহিলারা বলে, না না, তুমি পারবে না, তুমি কেন এই কাজগুলো করতে যাবে? তুমি হলো একটা অলক্ষী, এই বয়সে এসে বিয়ে করেছো, তোমার কি ভীমরতি ধরেছে নাকি? তোমার হাতে পায়ের সিন্নি কোনো কিছুই আমরা খেতে চাই না, আমার ঠাকুরের সামনে থেকে চলে যাও এক্ষুনি। এদিকে কমলিনীকে অপমান করে নতুন তখন বলে, চলো কমলিনী, যেখানে তোমার সম্মান নেই আমি এক মুহূর্ত এখানে থাকবো না। এই বলে তখন হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে চলে আসে। এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।